আমরা ডায়ালাইসিস রিলেটেড ডায়ালাইসিস। তো ডায়ালাইসিসের পেজ নাম্বার 229, জেনেটিক ইউরিনারির হলো 6 নাম্বার পেজ। তো ডায়ালাইসিস যাওয়ার আগে কিছু বিষয় জানা প্রয়োজন। সেটা হলো যে সব বিষয় চাইলেই আমরা কিন্তু ডায়ালাইসিস করতে পারি না। আমরা মেশিনটি দেখছি এগুলো আমরা, যদিও সবাই কম বেশি মোরলেস এই জিনিসটা জানিও। তো ডায়ালাইসিস আসলে কি বোঝায়? যে রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস, এক্সেস ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস বাই আর্টিফিশিয়াল মেথড। ডায়ালাইসিসটা মূলত কখন করা হয়? যখন কিডনি ফেইলিওর করে, মানে কিডনি যখন বডির থেকে ফিল্টার আউট করতে পারে না, বডির ওয়েস্ট প্রোডাক্টটা যখন ফিল্টার আউট করতে পারে না, আর্টিফিশিয়ালি যখন এই ওয়েস্ট প্রোডাক্ট গুলা ব্লাড থেকে ফিল্টার করে ফেলা হয়, সেটাই মূলত ডায়ালাইসিস। আর বিভিন্ন ভাবে করা হয় সেটা আমরা একটু পরে জানতে পারবো। ইন্ডিকেটেড ফর পেশেন্ট উইথ রেনাল ফেলিওর, পয়জনিং, স্নেক বাইটস এটসেট্রা, এসব কাজে মূলত ডায়ালিসিসটা করা হয়। উদ্দেশ্যটা কি? মেনটেন সেফ লেভেল অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস, রিমুভ দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস, মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স। আর এই যে নাইট্রোজেনাস যে ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করা হয়, মূলত যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, হাইড্রো, এগুলো মানে রিমুভ করে ফেলা হয়। তারপরে আরেকটা জিনিস হলো, আমাদের যে ড্যামেজ কিডনি, আই মিন কিডনি যখন ড্যামেজ হয়, মানে কিডনি পারতেছে না, তখনই তো আমরা ডায়ালাইসিসটা করি, তাই না? ড্যামেজ কিডনি কিন্তু এই যে হাইড্রোজেন মানে বাইকার্বনেটের ভিতরে যে HCO3 মানে হাইড্রোজেন আয়ন যেটা থাকে, এটা কিন্তু সে রিমুভ করতে পারে না। আর এর ফলে হয় কি, তোমার বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস, হাইড্রোজেন আয়ন যেহেতু হাইড্রোজেন H+, হাইড্রোজেন আয়ন যেহেতু অ্যাসিডিক, তো এই বডিতে কন্টিনিউয়াসলি তোমার কিডনি যখন ফেলিওর করে বা কিডনি যখন ড্যামেজ থাকে, তখন কিডনি কিন্তু তোমার এই হাইড্রোজেন আয়ন বডি থেকে বের করে দিতে পারে না, যার ফলে বডিতে কন্টিনিউয়াসলি এই মেটাবলিক অ্যাসিডোসিস হয়। কিডনি মেটাবলিক অ্যাসিডোসিস যখন বাড়াতে থাকে, তখন মূলত এইভাবে মূলত অ্যাসিড বেস ইমব্যালেন্স ঘটায়। আর রেনাল ফেলিওর যখন হয়, রেনাল ফেলিওর পেশেন্টে কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এটা লিখে রাখতে পারো শর্টলি, এটা একটু কয়েকদিন অল্প কয়েকটা দিন ক্লাস পরেই জানতে পারবা কি হয় আসলে। কিডনি ফেলিওর মানে কিডনি ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে বা কিডনি ড্যামেজড পেশেন্টদের ক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এবার ছিল প্রিন্সিপাল অফ ডায়ালাইসিস। আমরা ছোটবেলায় কিংবা বিভিন্ন জায়গায় এটা আগে পড়েছিলাম যে তোমার ব্যাপন, অভিস্রবণ, এই জিনিসগুলো হয়তো বা এসএসসি কিংবা এইচএসসি তো পড়েছি, ব্যাচেলর পড়ছি কিনা আমার মনে নেই। তো এই জিনিসগুলো একটু জানার বিষয় আছে এখানে। প্রিন্সিপাল অফ ডায়ালাইসিস। ডিফিউশন। ডিফিউশনটা হলো সোজা কথা, হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে সাবস্টেন্স বা সলিউট যখন হাই কনসেন্ট্রেটেড এরিয়া থেকে লো কনসেন্ট্রেটেড এরিয়াতে যায় থ্রু সেমি পারমেবল মেমব্রেন। এটার একটা সবচেয়ে ভালো উদাহরণ হলো যে তোমার ওই যে রুমের ভিতরে স্প্রে করলে, ধরে কোন এক কোনায় স্প্রে করছে, হোল রুমে ছড়ায় গেছে। এটা হলো ডিফিউশনের খুব ভালো একটা উদাহরণ। তো আমাদের বডিতে হয় কি, আমরা অনেক সময় এই ডিফিউশন বা অসমোসিস, আরেকটা পদ্ধতি আছে হলো অসমোসিস। অসমোসিস হলো বিপরীত, ডিফিউশনের বিপরীত। ডিফিউশনটা কি? যে যখন বডির সাবস্টেন্স গুলা অধিক ঘনত্বর স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ট্রান্সফার হওয়া শুরু করে বা সরে যায় থ্রু সেমি পারমেবল মেমব্রেন। সেমি পারমেবল মানে কোনো একটা পর্দার মাধ্যমে মধ্য দিয়ে এটা ট্রান্সফার হয়। আমরা সেটা ধীরে ধীরে জানার চেষ্টা করব। যে উদাহরণস্বরূপ ছবিটা যদি দেখাই, এই যে দেখো। কিসমিস কিসমিস পানিতে রাখলে ফুলে যায় না? রাইট, রাইট। কিসমিস কিসমিস পানিতে, হ্যাঁ। যে তোমার অবিশ্রবণ। ডিভিশনের বাংলা কি? অভিস্রবণ? আমার এক্স্যাক্টলি মনে নেই। অভিস্রবণ, হ্যাঁ, হইতে পারে। ডিফিউশন না অবিশ্রবণ? অভিস্রবণ, রাইট। আমরা ইয়েতে কেমিস্ট্রিতে পড়ছি, আমার যতটুকু মনে পড়ে। হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে যখন সাবস্টেন্স লো কনসেন্ট্রেটেড এরিয়ার দিকে চলে যায়, সেটাই হলো ডিফিউশন।
আর অসমোসিস হলো লো টু হাই, ঠিক আছে? অসমোসিস এটাকে বলে হলো ব্যাপন। হ্যাঁ, অসমোসিস মিন্স ব্যাপন, রাইট। তোমার যখন হাই কনসেন্ট্রেটেড, সরি, অসমোসিসের বিপরীত, লো কনসেন্ট্রেটেড এরিয়া থেকে হাই কনসেন্ট্রেটেড এরিয়া, যেমন পানি মানে মোর সলিউবল, মানে হাইপারটনিক সলিউশন, যেমন এটা এখানে বোঝা যায় যে তোমার লো কনসেন্ট্রেটেড এরিয়া থেকে সাবস্টেন্স বা সলিউট যখন হাই কনসেন্ট্রেটেড এরিয়াতে চলে যায়, যেমন এখানে লো এখানে হাই, তো কি করছে যে এটা হলো সেমি পারমানেন্ট মেমব্রেন। একটা জাস্ট উদাহরণ দিয়ে দেখেন, এটা জাস্ট একটা পর্দার মতো দেখাইছে। তো এখান থেকে যখন লো কনসেন্ট্রেটেড এরিয়া থেকে যখন হাই কনসেন্ট্রেটেড এরিয়াতে চলে যায়, সেটাই হলো অসমোসিস বা আহ, ব্যাপন, তাই না? তো এই জিনিসগুলো হয় কি, এই জিনিসটা কেন বলতেছি, কারণ আমাদের বডিতে যখন তোমার কিডনি ফিল্টার করতে পারে না, তখন যে ধরনের মানে সলিউট বা তোমার সাবস্টেন্স বডিতে ইনজেক্ট করা হয় থ্রু আম কি বলে? কোনো ফুতরা করে অথবা তোমার ওই যে ফিস্টুলা করে যখন আমাদের বডিতে দেওয়া হয়, আমাদের বডিতে ঠিক হয় ডিফিউশন হয় নাহলে অসমোসিস হয়। ২ টার একটা ঘটে। থ্রু সেমি পারমেবল মেমব্রেন। তারপর আসলে আল্ট্রা ফিল্ট্রেশন। তো এখানে এর বেশি আর বলতে চাই না, এগুলো আহামরি কঠিন না। তবে কিছু ভাইটাল জিনিসগুলো বুঝার আছে, সেটা আমরা একটু পরেই বলব। আল্ট্রা ফিল্ট্রেশন, মুভমেন্ট অফ ফ্লুইড অ্যাক্রস a semi-permeable membrane as a result of artificially created pressure gradient। মানে হলো যে তোমার আরেকটা পদ্ধতি হলো আল্ট্রা ফিল্ট্রেশন। আল্ট্রা ফিল্ট্রেশন মানে হলো যে সেমি পারমেবল মেমব্রেনের ভিতরে প্রেসারের মাধ্যমে তোমার এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করা হয়, সেটা হলো তোমার কি বলে আল্ট্রা ফিল্ট্রেশন। ফর এক্সাম্পল, দাঁড়াও, এই যে এখান এটা দিয়ে দেখাই। ধরো এই সেমি পারমেবল মেমব্রেনের ভিতর দিয়ে কোনো কিছুই যাচ্ছে না, মানে দুই পাশেই ধরো সমান, এই পাশের ঘনত্ব সমান, এই পাশের ঘনত্ব সমান, কিন্তু প্রেসারের মাধ্যমে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসা যায় অথবা এই পাশ থেকে এই পাশে নিয়ে যায়, এটাই হলো আল্ট্রা ফিল্ট্রেশন, সোজা কথা। তো আল্ট্রা ফিল্ট্রেশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ডিফিউশন এবং অসমোসিসটা বোঝা। ডিফিউশন মানে কি? সিম্পল, জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে ডিফিউশন মানে হলো হাই কনসেন্ট্রেটেড এরিয়া টু লো কনসেন্ট্রেটেড এরিয়া, আর অসমোসিস হলো লো টু হাই কনসেন্ট্রেটেড এরিয়া। বাস এতটুকু মাথায় রাখো, তারপরে এমনি বাকিগুলো এমনি অটো সেট হয়ে যাবে একটু পরে। এবার আসলে হেমোডায়ালাইসিস। আমাদের ডায়ালাইসিস বিভিন্নভাবে করে। একটা হলো হেমোডায়ালাইসিস, আরেকটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো আমরা প্রথমেই হেমোডায়ালাইসিসটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো হেমোডায়ালাইসিসটা আমরা আইসিইউ কিংবা সিতে খুবই কমনলি দেখা যায়। হেমোডায়ালাইসিসে মূলত ডিফিউশনটা ঘটে। লিখে রাখো, লিখে রাখতে পারো। হেমোডায়ালাইসিসে মূলত ডিফিউশনটা ঘটে আরকি, হ্যাঁ? ডিফিউশনের মাধ্যমে এই হেমোডায়ালাইসিসটা, হেমোডায়ালাইসিসে যেই জিনিসটা হয়, সেটা মূলত হয় হলো ডিফিউশন প্রিন্সিপলের মাধ্যমে। ডিফিউশন। আচ্ছা, আর বিষয়টা হলো যে যখন এই কিডনি যখন আমাদের তার নিজস্ব যেই মানে ফাংশন এগুলা সে ঠিকমতো করতে পারে না, তখন আমাদের ব্লাড থেকে যে নাইট্রোজেনাস সাবস্টেন্স বা নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট যখন তৈরি হয়, এবং আম কি বলে আর কিডনি যখন এটা করতে পারে না, তখন এই হেমোডায়ালাইসিসের মাধ্যমে বডি থেকে এই আনওয়ান্টেড সাবস্টেন্স গুলা আম কি বলে বের করে দেয় আরকি। আর এই হেমোডায়ালাইসিস একটা ইম্পোর্টেন্সটা যদি বলতে যাই, সেটা হলো যে তোমার যখন কিডনি মানে ফাংশন হারায় ফেলে, আই মিন কিডনি যখন কাজ করতে পারে না ঠিক মতো, তখন আমাদের বডি যেমন এই যে ইউরিয়া, একটু আগে বললাম ইউরিয়া, তারপরে ক্রিয়েটিনিন, তারপরে ইউরিক অ্যাসিড, এগুলা কি হয় আস্তে আস্তে বডিতে বাড়তে থাকে। আই মিন বডিতে টক্সিসিটি তৈরি করতে থাকে। এই হেমোডায়ালাইসিস এর মাধ্যমে এই ওয়েস্ট প্রোডাক্ট গুলা ফিল্ট্রেট করে বডি থেকে বের করে নিয়ে আসা হয়, যাতে করে বডিটা ঠিক থাকে। আরেকটা হলো যে তোমার বডির যে পানির
একটা ব্যালেন্স, মানে ওয়াটার যে ব্যালেন্স, আমরা অলরেডি জানি যে আমাদের বডি, আমরা যেই পরিমাণ পানি পান করি বডিতে, অনেক সময় 2-3 লিটার পানি, আমরা কি 2-3 লিটার মানে ইউরিন পাস করি? নো। এর 70% পানি আবার রিঅ্যাবজর্পশন হয় থ্রু কিডনি। কিভাবে? ওই যে লুপ অফ হেনলির মাধ্যমে বডি রিঅ্যাবজর্পশন করে নেয়। আর এই যে যখন কিডনি তোমার মানে সিক হয়, তখন কিন্তু এই বডি আর এই পানিটা বের করে দিতে পারে না। মানে এক্সট্রা যে ওয়াটারটা তৈরি হয় মানে বডিতে, বা ফিল্টার করার ফলে যে ইয়েগুলা হয়, মানে ওয়েস্ট প্রোডাক্টগুলো, সেটা আর বের করে দিতে পারে না। তখনও কিন্তু আমাদের এই কি বলে, এই হেমোডায়ালাইসিস এর প্রয়োজন পড়ে। আরেকটা হলো এই যে ইলেকট্রোলাইট ব্যালেন্স, যেটা আমরা মানে কি অ্যাসিড বেস ব্যালেন্স বা ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটাই বলি না কেন, লাইক সোডিয়াম পটাশিয়ামের যে একটা ভারসাম্য বডিতে থাকে, সেটাও মেনটেন করে। তারপরে কিডনির একটা ইম্পর্টেন্ট ফাংশন হলো আমাদের ব্লাড প্রেশার মেনটেন করা। আর বডিতে যদি অতিরিক্ত তোমার এই ফ্লুইড অ্যাকুমুলেট হওয়া শুরু করে, ফলে কি হয়, আমাদের বিপি বেড়ে যায়। এই জিনিসগুলা আসলে হেমোডায়ালাইসিসের মধ্যে খুব ইজিলি নিয়ন্ত্রণ করা যায়। এখন আম, তাহলে আমরা এখন বলার চেষ্টা করি যে হেমোডায়ালাইসিস, পেশেন্টস ব্লাড ইজ শান্টেড আউট ভায়া অ্যান অ্যাক্সেস রুট and filtered through an artificial dialyzing system. Yes, patient blood is shunted. পেশেন্টের ব্লাড সরে যায়, মানে মানে সরে আসে, শান্টেড মিন্স সরে আসা বা সরে যাওয়া, আউট, শান্টেড আউট ভায়া অ্যান অ্যাক্সেস রুট, লাইক ওই যে এভি শান্ট, মানে কি বলে, ফিস্টুলা মিস্টুলা হাবিলে একটু পরে আসতেছে, অ্যান্ড ফিল্টার্ড থ্রু অ্যান আর্টিফিশিয়াল ডায়ালাইজিং সিস্টেম। ডায়ালাইজার, এগুলো আমরা একটু পরেই দেখতেছি ছবিতে আমরা এই যে ডায়ালাইজার, এর মানে বিভিন্ন ফাংশন গুলো আমরা দেখবো। ডায়ালাইসিস করছো কেউ ব্যক্তিগতভাবে, তো ছিলা কেউ এই ওয়ার্ডে, ডায়ালাইসিস ওয়ার্ডে? ইয়ে সাদিয়া? আমি ব্যক্তিগতভাবে একদিন না 2 দিন গেছিলাম, জাস্ট ইন্টার্নি করার সময়। তৌফিক, তৌকির গেছো? আমি ডায়ালাসিসে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। এবারে দেখে আইসো, অ্যাটলিস্ট দেখে আইসো, তাহলে একটা আইডিয়া হয় আরো ভালো। আচ্ছা, এই হেমোডায়ালাইসিসের জন্য বিভিন্ন মানে চ্যানেল তৈরি করা হয় বডির, কারণ যেহেতু আমাদের কিডনি ফিল্টার করতে পারতেছে না, আই মিন কিডনি বডিটাকে মানে ব্লাডটাকে ফিল্টার করতে পারতেছে না, তাহলে এখন ব্লাডটা ফিল্টার হবে কিভাবে, ওয়েস্ট প্রোডাক্টটা বের হবে কিভাবে? এই জন্য আমাদের কি বলে, এই যে রেডিয়াল আর্টারি সহ তারপরে তোমার কি বলে, এই আর্টারি ভেইন, অনেক সময় আর্টারি ভেইনকে একত্রিত করে তারপরে তোমার কি বলে, একটা চ্যানেল তৈরি করা হয়, মানে ব্লাড যাতে এক সাইড দিয়ে বের হইতে পারে, এভাবে করা হয়। সেটাই আমরা দেখবো। অ্যাক্সেস রুটস, এক্সটার্নাল এভি শান্ট। এক্সটার্নাল এভি শান্ট এই শব্দের মাধ্যমেই তোমার এই জিনিসটা ইন্ডিকেট করতেছে, মানে বাহিরের দিকে, মানে ব্লাড বডির যেই তোমার কি বলে ভেসেল গুলা, এটাকে বডি থেকে বাইর করে নিয়ে আসে। কেন? কারণ বডি থেকে ব্লাডটা বের করে এনে দেন এটাকে ফিল্টার করা হয়, এটাকে বলা এক্সটার্নাল এভিশন, একটু পরে আমরা দেখতেছি। ওয়ান ক্যানুলা ইজ ইনসার্টেড ইনটু অ্যান আর্টারি অ্যান্ড দ্য আদার ইনটু এ ভেইন, মানে হলো, দেখো, আচ্ছা, এই ডায়ালাইসিস অ্যাক্সেস রুটস লাইক এক্সটার্নাল এভি শান্ট, ইন্টারনাল এভি গ্রাফট, ফিমারাল অর সাবক্লাভিয়ান ক্যাথেটার, এগুলো আর কি করা হয়, হ্যাঁ। আচ্ছা, একটু যাওয়ার আগে একটু হালকা একটু জিনিসগুলো একটু একটু দেখে নিই। ডিফিউশন, অসমোসিস আর প্রিন্সিপালস অফ ডায়ালাইসিস, এটা অলরেডি বলে ফেলছি। অসমোসিস দেখা ফেলছি, ডিফিউশন দেখা ফেলছি। অসমোসিস ভার্সেস ডিফিউশন, অসমোটিক্স ডায়াবেটিক্স লাইক ডায়াবেটিক মেকিং পিকলস। আচ্ছা, এই অসমোসিস এবং ডিফিউশনের একটা ইয়ে হলো যে আমরা যখন আচার বানাই, সেম একই পদ্ধতি, আচার বানাই। তারপরে রোল অফ অ্যালবুমিন এন্ড আদার ইলেকট্রোলাইটস টু মেইনটেইন ব্লাড প্রেশার অফ ব্লাড, অসমোটিক ডায়ালিসিস। আচ্ছা, অ্যালবুমিনের বিষয়টা একটু বলি, যে অ্যালবুমিন কিভাবে আমাদের বডিতে, আমাদের ভেসেলের ভিতরে, এটা এর আগেও বলছি, আরেকবার একটু বলি তারপরে সামনে আগাই দিছি, যে তোমার অ্যালবুমিন কিভাবে আমাদের ভেসেলের ভিতরে
ব্লাডটা ধরে রাখে। দেখো, এছাড়াও বলছিলাম অ্যালবুমিন যখনই বলবো তখন যেন মাথায় থাকে এটা আমাদের একটা প্রোটিন। ঠিক আছে? অ্যালবুমিন বলতেই যেন মাথায় চলে আসে এটা একটা প্রোটিন, যে প্রোটিনটা ভেসেলের ভিতরে ব্লাড বা ফ্লুইডকে ধরে রাখতে সাহায্য করে। আর অ্যালবুমিনের লেভেল হলো পটাশিয়ামের লেভেলের সমান সমান। থ্রি সরি 3.5 থেকে 5.5। পটাশিয়াম ভুল বলছি, 3.5 থেকে 5.0 হলো পটাশিয়াম, ভুল বলছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, অ্যালবুমিন কিভাবে আমাদের ভেসেলের ভিতরে ব্লাড বা ব্লাড ফ্লুইড ধরে রাখে। দেখো, অ্যালবুমিন আরবিসির সাথে ঘোরাফেরা করে। আর আরবিসি থাকে কোথায়? আমাদের ব্লাডে, তাই না? এই আরবিসির সাথে যখন অ্যালবুমিন লেগে থাকে, তখন সেই সারাউন্ডিং ভেসেলের বাইরে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড যেগুলো থাকে, এই মানে কি বলে, বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, মানে ভেসেলের বাইরে যে ফ্লুইড গুলা থাকে সেটাকে ভেসেলের ভিতরে নিয়ে আসে। এটা হলো অ্যালবুমিনের ধর্ম। মানে অ্যালবুমিন কি করে, ভেসেলের বাইরে থেকে ফ্লুইড গুলাকে ভেসেলের ভিতরে স্টোর করতে বা ভেসেলের ভিতরে রাখতে সাহায্য করে। এটা হলো অ্যালবুমিনের কাজ। এখন আমাদের বডিতে যখন তোমার অ্যালবুমিন কমে যায়, আই মিন অ্যালবুমিন যখন কমে যায়, তখন কি করে, এই ভেসেলের ভিতর থেকে যে ফ্লুইড বা ব্লাড, এটা কি হয়, এই যে এই ভেসেলের যে লাইনিং, আই মিন যে ওয়াল, এটা হলো সেমি পারমানেবল। এই ভেসেলের এই লাইনিং থেকে ভেসেলের লাইনিং দিয়ে অ্যালবুমিনের অভাবে এই ব্লাড বা ফ্লুইডটা লিক করে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড হিসেবে আমাদের ভেসেলের বাইরে গিয়ে অ্যাকুমুলেট হয়। আর এই কারণেই যাদের অ্যালবুমিন কম, তাদের বডি অনেক ফোলা ফোলা হয়, যেটা আমরা এই চ্যাপ্টারের লাস্টে দিয়ে পড়বো, যেটাকে বলা হয় তোমার এনাসার্কা, মানে হোল বডি অ্যালবুমিনের অভাবে ফুলে যায়। তো অ্যালবুমিন এফেক্ট অন ব্লাড প্রেশার এন্ড ইউরিন আউটপুট। অ্যালবুমিনের একটা বিষয় অলরেডি আমরা বলছি। তো অ্যালবুমিন কমে গেলে কি হয়? অ্যালবুমিন কমে গেলে আমাদের অনকোটিক প্রেশার কমে যায়। অনকোটিক প্রেশার কি? যে ফোর্স বা যে প্রেশারের মাধ্যমে আমাদের ব্লাড ভেসেলের ভিতরে, এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট, তাহলে অনেকগুলো বিশেষ করে কিডনির প্রবলেমগুলো তোমরা ইজিলি আরো বেশি ভালো বুঝতে পারবা। অ্যালবুমিন যে প্রেশার বা যে চাপের মাধ্যমে ভেসেলের ভিতরে, আই রিপিট, অ্যালবুমিন যে প্রেশার বা চাপের মাধ্যমে ভেসেলের ভিতরে ফ্লুইড বা ব্লাডকে ধরে রাখতে সাহায্য করে, সেটাই হলো অনকোটিক প্রেশার। যেহেতু অ্যালবুমিন কমে যেতেছে ডিউ টু এনি রিজন, অনেক কারণ থাকতে পারে অ্যালবুমিন কমে যাওয়ার। যেহেতু অ্যালবুমিন কমে গেছে মানে কি, প্রেশার কমে গেছে, ফলে কি হবে, ব্লাড ভলিউম কমে যাবে। কেন কমে যাবে ব্লাড ভলিউম? কারণ যে প্রেশারের মাধ্যমে অ্যালবুমিন ভেসেলের ভিতরে ব্লাড বা ফ্লুইড ধরে রাখে, সেই প্রেশারই তো কমে গেছে। ফলে কি হবে, অ্যালবুমিন নাই, ব্লাডের ভেসেলের ভিতরে ফ্লুইড বা ব্লাড এই থাকতে পারবে না, তারা কি হয়, বের হয়ে যায়। এই জন্য আমাদের যখন ব্লাডের ভলিউম কম থাকে, তখন আমাদের বিপিও কমে যায়। আর এই জন্যই দেখবা, যখন যাদের বিপি কম থাকে তাদের বিপি বাড়ানোর জন্য আলাদাভাবে স্যালাইন দেওয়া হয় যাতে ব্লাড প্রেশার বাড়ে। আর এই জন্যই বলা হয়েছে অনকোটিক প্রেশার যখন কম, ব্লাড ভলিউমও কম। আর ব্লাড ভলিউম কম মানে কি, ব্লাড প্রেশার কম। আর ব্লাড প্রেশারই যদি কম থাকে, অর্গানের দিকে পারফিউশন কম হবে। ভেরি সিম্পল, তাই না? এই কারণেই কিন্তু অনেক সময় আমরা স্ট্রোকের পেশেন্ট থেকে ডায়াবেটিক্স দিয়ে ব্লাডের ভলিউম কমায় ফেলি, যাতে ব্লাড প্রেশারটা কম থাকে, আমাদের স্ট্রোকের কমপ্লিকেশনগুলো আস্তে আস্তে কমায়। এই সেম একই কারণ। তাহলে আমরা বোঝার চেষ্টা করি যে ব্লাড প্রেশার যেহেতু কম, অর্গানে পারফিউশন কম। আর অর্গানে পারফিউশন কম মানে কি, কিডনির দিকে ব্লাড কম যাবে, লিভারের দিকে, মানে সকল অর্গানগুলোতে কম যাবে, মানে ব্লাডগুলো কম যাবে। ফলে কি হয়, কিডনির দিকে যদি কম যায় তাহলে ইউরিন আউটপুট কমে যাবে। এই স্লাইডটাকে আমরা বুঝতে পারছি সবাই? সাদিয়া, তারপরে উম লাবণী, তৌকির, এটা কিন্তু বোঝার চেষ্টা ইম্পর্টেন্ট, হ্যাঁ? তাহলে আমরা অ্যালবুমিনের মোটামুটি একটা অ্যালবুমিন কিভাবে আমাদের বিপি মেইনটেইন করে এবং ইউরিন আউটপুট কমায় দেয় সেটা আমরা বুঝতে পারলাম। এটা আবার অ্যালবুমিন যদি বেড়ে যায়, সেম ভাইস ভার্সা, একদম হুবহু। অ্যালবুমিন যদি বেড়ে যায়, অনকোটিক প্রেশার বেড়ে যায়, মানে মোর ফ্লুইড টু দি ভাস্কুলার স্পেস, মানে ভেসেলের ভিতরে মোর চারপাশ থেকে ফ্লুইড টেনে নিয়ে আসবে। ফলে কি হবে, ব্লাড ভলিউম বেড়ে যাবে। আর ব্লাড ভলিউম বেড়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যাবে।
ব্লাড প্রেশার বেড়ে গেলে অর্গানে পারফিউশন বেড়ে যাবে এবং এট এ টাইম তার ইউরিন আউটপুটও বাড়ায় দিবে। এটা হলো অ্যালবুমিন অধিক হয়। এবার আসলে ডায়ালাইসিস মেশিন জাস্ট একটু দেখি আমরা ডায়ালাইসিস, এই যে এটা হলো ডায়ালাইজার। আর এটা যাই হোক বিভিন্ন হাইড্রোলিয়াস এখান থেকে দেখাই। প্রথমে আমাদের প্রথমে হয় কি আমাদের এটা হলো একটা মানে হিউম্যান বডির এখানে ২ টা চ্যানেল থাকে। ২ টা চ্যানেল থাকে কি একটা এক এই যে এই দেখো এই চ্যানেলটা দিয়ে এই যে সরি এই যে এটা নিচেরটা হয় আর্টারি হোক, ভেইন হোক যেটাই হোক না কেন একটা কানেকশন দেওয়া থাকে। আরেকটা উপরে থাকে যেটা হলো মানে এইখান দিয়ে বডির ব্লাড গুলা নিচেরটা দিয়ে নিচের কানেকশন দিয়ে বের হয়। ব্লাডটা বডি থেকে বের হয়ে আসে। এই ব্লাডটা তোমার ব্লাড পাম্পের মাধ্যমে হয়ে তোমার এটা হলো ফিল্টার, ডায়ালাইজার বলে, ডায়ালাইজার বা ফিল্টার। এই ডায়ালাইজারের ভিতরে ফিল্টার হয়ে মানে বডির আনওয়ান্টেড সাবস্টেন্স গুলা এই ফিল্টারের মাধ্যমে তোমার রিমুভ হয়ে যায়। বডি থেকে ব্লাডটা যখন এই টিউবের মাধ্যমে এসে ব্লাড পাম্প মানে ব্লাড পাম্প প্রেশারের মাধ্যমে তোমার কি বলে এই ডায়ালাইজারের দিকে যায় ব্লাডটা। এই ডায়ালাইজারের দিকে যাওয়ার আগে এই ব্লাডের সাথে একটু হেপারাইন স্যালাইন সলিউশন বা হেপারাইন একটু মিক্সড হয়, বুঝছো? এই মিক্সড হয়ে ব্লাডটা একটু পাতলা করে, কারণ এই ডায়ালাইজারে গেলে নাইলে আবার এই ব্লাডটা আবার অনেক সময় ক্লট হয়ে যেতে পারে। এই জন্য তোমার এখানে একটু হালকা নর্মাল স্যালাইন অথবা তোমার ওই কি বলে হেপারিন মিক্সড করে দেওয়া হয় ব্লাডের সাথে, যাতে করে ব্লাডটা ডায়ালাইজারে যে ক্লট না হয়ে যায়। এই ডায়ালাইজারে কি করে এই বডি যে ব্লাডটা বডি থেকে আসে এই ডায়ালাইজারে আনওয়ান্টেড সাবস্টেন্স গুলো ফিল্টার হয়ে এইখানে এবার কি ইনফ্লো প্রেশার মনিটর হাবি যাবে অনেক কিছু থাকে। তো যাই হোক এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ ডায়ালাইজারের বিষয়টা। তো ডায়ালাইজার কি করে আনওয়ান্টেড সাবস্টেন্স গুলা ব্লাড থেকে রিমুভ করে ফেলে এবং একদম ফ্রেশ একটা ব্লাড মানে উইথাউট আনওয়ান্টেড সাবস্টেন্স যুক্ত ব্লাড গুলা তোমার উপর দিক থেকে বডির ভিতরে আবার আরেকটা লাইন দিয়ে, ধরো এখানে যদি আর্টারি হয়, নিচেরটা যদি আর্টারি হয়, উপরটা ভেইন দিয়ে বডির দিকে ট্রান্সফার করে দেওয়া হয়। মানে এক সাইড দিয়ে ব্লাডটা বের হয়, আরেক সাইড দিয়ে বডির দিকে ফিল্টার আনওয়ান্টেড সাবস্টেন্স গুলা ডায়ালাইজারের মাধ্যমে ফিল্টার আউট হয়ে ফ্রেশ ব্লাড হিসেবে বডির দিকে ঢুকে যায়। এটাই মূলত ওভারঅল কি বলে ডায়ালাইসিসের একটা সিস্টেম আর কি। হ্যাঁ, মানে এক সাইড দিয়ে বের হয়, আরেক সাইড দিয়ে তোমার এক সাইড দিয়ে আহ, কি বলে মানে বাজে ব্লাড, আই মিন বাজে ব্লাড না, মানে পলিউটেড ব্লাডটা বের হয়, আরেক সাইড দিয়ে ফ্রেশ ব্লাডটা বা ক্লিনড ব্লাডটা বডিতে আবার রিস্টোর হয়। এটাই মূলত ডায়ালাইসিস সিস্টেম। তো ডায়ালাইসিসের বিভিন্ন রুট আছে। একটা হলো এক্সটার্নাল এভি শান্ট। এক্সটার্নাল মানেই হলো বাইরের দিকে থাকে এইটার ইয়েটা মানে চ্যানেলটা। একটা ইন্টারনাল এভি শান্ট, এটা বাইরে থাকে না, এটা শরীরের ভিতরেই এই ইয়েটা মানে কি বলে ডিভাইসটা ঢুকানো থাকে। তারপর ইন্টারনাল এভি গ্রাফট, এগুলো আছে, একটু আমরা আস্তে আস্তে দেখি। এবার আসলে এক্সটার্নাল এভি শান্ট। এক্সটার্নাল এভি শান্ট বলতে দেখো এখানে ওয়ান ক্যানুলা ইজ ইনসার্টেড, এখানে দুইটা ক্যানুলা থাকে। হ্যাঁ, এক আমরা অলরেডি দেখছি যে দেখো এখানে এক সাইড দিয়ে বের হয় আর এক সাইড দিয়ে বডির ফ্রেশ, এই সাইড দিয়ে বের হয় আর এই সাইড দিয়ে বডির ক্লিন ব্লাডটা আবার বডিতে চলে যায়। আর এই জিনিসটাই মূলত কি হলো এখানে খুব ইজিলি দেখা যায়, এখানে দুইটা চ্যানেল করা হয়। হ্যাঁ, এটা আর্টিফিশিয়ালি করা হয়, মানে পেশেন্টকে মাইনর ওটির মতো এটা এটা করা হয়। ওয়ান ক্যানুলা ইজ ইনসার্টেড ইনটু অ্যান আর্টারি এন্ড আদার ইনটু এ ভেইন। এখানে দুইটা ক্যানুলা করা হয়, একটা এই যে এবং এই এটা দেখো এখানে থাকে। তো এক সাইড ধরো যখন তোমার এই ডায়ালাইসিস করা হয়, এই সাইড দিয়ে যদি ব্লাডটা বের হয়, এই সাইডটা দিয়ে যদি ব্লাডটা কন্টামিনেটেড ব্লাডটা যদি বডি থেকে বের হয়, এই 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 এখানে একটা টিউব লাগানো থাকে ডায়ালাইজারের সাথে এই বরাবর। তো এখান দিয়ে বডিটা এখান থেকে বডির কন্টামিনেটেড ব্লাডটা বের হয়, এটা ফিল্টার হয়ে আবার এই সাইডের যে রুটটা আছে এটা দিয়ে বডি ফ্রেশ ব্লাডটা আবার বডিতে ঢুকে যায়। এইভাবে মূলত করা হয়। এরপরে যখন আবার ডায়ালাইসিস শেষ হয়ে যায় তখন আবার এটাকে তোমার কি বলে
ক্লোজ করে দেওয়া হয়। ক্লোজ কিভাবে করে দেওয়া হয়? দেখো এই টিউবটা এখান থেকে যে ব্লাডটা আসছে, এই ব্লাডটা কন্টিনিউয়াসলি টিউবের মাধ্যমে হয়ে আবার এদিক দিয়ে চলে যায়। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে দেখতেছি যে এক্সটার্নাল এভিশন বলতে দেখো এই টিউবটা বাইরের দিকেই থাকে। এইজন্য এটা মূলত এক্সটার্নাল এভিশন। One cannula is inserted into an artery and the other one into a vein can be used immediately following creation and no need for vein puncture every time. এবং এটা যে কোনো মুহূর্তে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এই এক্সটার্নাল এভিশনটা করা যায়। এটা একটা সুবিধা। ঠিক আছে? এবং এটার একটা অসুবিধা হলো দেয়ার হাই রিস্ক অফ ক্লটিং অ্যান্ড ইনফেকশন। ইয়েস। কেন দেয়ার হাই রিস্ক অফ ক্লটিং অ্যান্ড ইনফেকশন? কারণটা হলো এই যে এখানে যে চ্যানেলটা করা হয় না, মানে এখানে যে আর্টিফিশিয়াল যে চ্যানেলটা করা হয়, এই চ্যানেলটা বডি আনওয়ান্টেড সাবস্টেন্স হিসেবে কাউন্ট করে। আমরা অর্গান রিজেকশনের ব্যাপারে হালকা একটু কোথায় জানি পড়ছিলাম, হালকা। কেন অর্গান রিজেকশন হয় বডিতে? অনেক সময় তোমার ট্রান্সপ্লান্ট, বিভিন্ন ধরনের ট্রান্সপ্লান্ট হয় বডিতে। কিডনি ট্রান্সপ্লান্ট হইতে পারে, লিভার ট্রান্সপ্লান্ট হইতে পারে। তো এই জিনিসগুলাতে এই বিভিন্ন ধরনের ট্রান্সপ্লান্টেশনে তোমার যখন আরেকজনের দেহ থেকে কোনো একটা অর্গান একটা পেশেন্টের শরীরে দেয়া হয়, তখন বডি ওটাকে আনওয়ান্টেড বা ফরেন বডি হিসেবে কাউন্ট করে। ঠিক কেন? কারণ ওই জিনিসটা পেশেন্টের নিজের না। এটাকে ফরেন বডি হিসেবে কাউন্ট করে রিজেক্ট করে দেওয়ার চেষ্টা করে। ঠিক একই রকম ভাবে এই চ্যানেলগুলো যখন করা হয় বডিগুলাকে তোমার অতিথি বা ফরেন বডি হিসেবে কাউন্ট করে এটাকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করে। এই জন্য এদের ইনফেকশন রেট খুব হাই থাকে এক্সটার্নাল এভিশনটে। ঠিক আছে? এবং দে আর ভেরি হাই ফর ক্লটিং। এটা ইম্পর্টেন্ট, এটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো এই লাইনটার উপরে। এক্সটার্নাল এভিশনের একটা প্রবলেম কি? দেয়ার রিস্ক অফ ক্লটিং অ্যান্ড ইনফেকশন। এবার আসি হলো ইন্টারনাল এবি ফিস্টুলা। ফিস্টুলা দেখো, ফিস্টুলা দেখছো তোমরা কেউ? জি ভাইয়া। কিভাবে করে দেখছিলা? আর্টারি আর ভেনকে সংযোগ করে দেয়। ইয়েস। আচ্ছা, এবার আসি হলো এবি ফিস্টুলা বা ইন্টারনাল এবি ফিস্টুলা যেটাই বলি না কেন, এটা হলো আরেকটা পদ্ধতি। Internal anastomosis of an artery to adjacent vein. The veins become engorged with flow of blood from artery to vein. বিষয়টা হলো যে আমাদের এই এই ইন্টারনাল এবি ফিস্টুলা লং টাইম যাদেরকে তোমার ডায়ালাইসিস হেমোডায়ালাইসিস করা হয় না, তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবি ফিস্টুলা, ইন্টারনাল এবি ফিস্টুলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বুঝছো? এবং আর এবং এটা সবচেয়ে সেফ। অনেস্টলি যদি বলি ইন্টারনাল এবি ফিস্টুলা সবচেয়ে বেশি সেফ। তো এটা করা হয় হলো আর্টারি এবং ভেইনকে, বিশেষ করে তোমার রেডিয়াল আর্টারি এবং ভেইন এই অংশটাকে খুব বেশি চুজ করা হয় এই এবি ফিস্টুলার জন্য। ফিস্টুলা মূলত আর্টারি এবং ভেইনটাকে দুইটাকে একত্রিত করে ফেলা হয়। আর্টারি এবং ভেইনটাকে দুইটাকে একত্রিত করে তারপরে ফ্লো অফ ব্লাডটা, মানে এই ব্লাড আর্টারি এবং ভেইনের যে ব্লাডটা ফ্লোটা থাকে এইটাকে তোমার ডায়ালাইসিস মেশিনের ভিতর দিকে বের করে নিয়ে আসা হয়। এইভাবে মূলত মানে তোমার ইন্টারনাল এবি ফিস্টুলাতে এইভাবে মূলত করে ইন্টারনাল এবি ফিস্টুলা করে এইভাবে মূলত ডায়ালাইসিসটা করা হয়। ইন্টারনাল অ্যানাস্টোমোসিস অফ অ্যান আর্টারি টু অ্যাডজেসেন্ট ভেইন। ইন্টারনাল অ্যানাস্টোমোসিস মানে যোগ করা। ঠিক আছে? তো এখানে হয় কি, যদি এখান থেকে বোঝা যায় না এটা, এখান দিয়ে দেখো এখানে সেটা অনেক উঁচা। সাধারণত হয় কি, রেডিয়াল আর্টারি এবং ভেইনটাকে টেনে একত্রিত করে ফেলা হয়। একত্রিত করে এখান দিয়ে আলাদা একটা ডিভাইস থাকে। এই জায়গায় এরকম উঁচা, এই জায়গাটা এইখানে থাকে মূলত। হ্যাঁ, পিছন সাইড দিয়ে এই যে এখান দিয়ে দেওয়া হয়। এখান দিয়ে তোমার এই ক্যানোলার মতো একটা জিনিস ঢুকে দেওয়া হয়। টোটাল এই বডির আর্টারি এবং ভেইনের ব্লাড একত্রে ওই টিউবের মাধ্যমে হয়ে ডায়ালাইজার মেশিনের দিকে চলে যায়। The veins become engorged and flow of blood from the artery to vein. এবং এই যে কি বলে, এই
ব্লাডটা যে আসে এটা আর্টারি এবং আর্টারি এবং ভেইনের যে জয়েন্ট বা অ্যানাস্টোমোসিস করা হয় যে জায়গাটায়, এখান থেকে ব্লাডটা আমাদের আর্টারি এবং ভেইনের ব্লাডটা যোগ হয়ে সরাসরি ডায়ালাইজের মেশিনে চলে যায় এবং এটা ফিল্টার আউট হয়ে আবার বডিতে এসে যোগ করে দেওয়া হয়। দ্য ফিস্টুলা ইজ অ্যাক্সেসড ফর ডায়ালাইসিস বাই ইনসারশন অফ টু নিডলস। সাধারণত এই এই ধরনের ইয়েতে তোমার ২ টা নিডলের মাধ্যমে এক সাইড দিয়ে ব্লাড বের হয়, আরেক সাইড দিয়ে ব্লাড ইনসার্টেড হয়। এবং এই যে অ্যানাস্টোমোসিস করা হয়, আর্টারি এবং ভেইন যে একত্রিত করে দেওয়া হয়, এই অ্যানাস্টোমোসিস যে করে দেওয়া হয়, এটা সাধারণত প্রিপেয়ার হইতে প্রায় 4 to 6 উইকস সময় লাগে। প্রায় ১ থেকে ১.৫ মাস সময় লাগে। এটা ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এই শব্দটা, এই লাইনটা। এই ইন্টারনাল এবি ফিস্টুলাতে প্রায় 4 to 6 উইকস এর মতো সময় লাগে টু বি রেডি। ঠিক আছে? কেন? কারণ এটা একটা মাইনর সার্জারি করা হয় এখানে, বুঝছো? এখানে একটা সার্জারি করা হয় যেটা মানে ওইটা হিল হওয়ার পরে দেন তোমার ইয়ে করা হয়। পেশেন্টকে ডায়ালাইসিস করা হয়। আর এবি ফিস্টুলা, ইন্টারনাল এবি ফিস্টুলার একটা সুবিধা হলো যে এটা লং টাইম ব্যবহার করা যায়। আর একবার যদি পারফেক্টলি এই ইয়ে হয়, মানে এই এবি ফিস্টুলাটা হয়ে যায়, এটা বছরের পর বছর তোমার কিংবা মানে যুগের পর যুগও তোমার এই ইয়েটা ডায়ালাইসিস জন্য এটা ব্যবহার করা যায়। খুব ভালো। এবং আরেকটা জিনিস হলো, এইটা যেহেতু আমাদের স্কিনের নিচে থাকে, এই অ্যানাস্টোমোসিস করার পরে তো তোমার সুচার করে দেওয়া হয়, হ্যাঁ? আর্টারি ভেইন গুলাকে মানে এটা যাই হোক, এটা আমাদের স্কিনের নিচে থাকে। আর এইজন্য এই ইন্টারনাল এবি ফিস্টুলাতে আমাদের ইনফেকশনের রিস্ক খুবই কম। যদি যেগুলো লেখা নাই, বাট আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি। তোমার যেহেতু এটা আমাদের স্কিনের নিচে থাকে, এটা বাইরে বা একটু যখন যদি তুমি হাতের দিকে তাকাবা দেখবা যে উঁচা। কেন উঁচা? কারণ আর্টারি এবং ভেইন একত্রে করে দেওয়া হয়েছে এবং আর্টিফিশিয়াল এটাকে তোমার বাইরের থেকে যখন ওই সেলাই করে দেওয়া হয়, এটা স্কিনের ভিতরেই থাকে। আর এইজন্য বাইরের যেই মাইক্রোঅর্গানিজম এটা সহজেই ঢুকতে পারে না। আর এইজন্য ইনফেকশন রিস্ক কম এবং এটাতে ব্লাড ক্লটিং এর সুবিধা ঝুঁকিও কম। এবং এটা খুব ভালো তোমার ডায়ালাইসিস হয়। এই এবি ফিস্টুলাতে খুব ভালো দেখবা, বেশিরভাগ ক্ষেত্রে ফিস্টুলা দিয়েই তোমার ইয়ে করা হয়। ডায়ালাইসিসটা বেশি হয় ফিস্টুলার মাধ্যমে। আর এটা যেহেতু এটার ইয়েটা কম সেজন্য। আর আরেকটা জিনিস একই তো বলেই ফেলতেছি তো সব। এবং লো রিস্ক অফ ক্লটিং, ব্লিডিং অ্যান্ড ইনফেকশন। এর প্রায়শই হলো এগুলোর আলাদা, আলাদা নার্সিং কেয়ার ক্লাস একটু পরেই পড়তেছি পরের পেজেই। এরপরে আসে ইন্টারনাল এবি গ্রাফট। এবি গ্রাফট এবং এটা মূলত খুবই কাছাকাছি। Used for chronic dialysis, an artificial graft made of Gore-Tex or bovine carotid artery is used to create an artificial blood flow. আচ্ছা, এই ইন্টারনাল এবি গ্রাফটটা হলো সেম অনেকটা এবি ফিস্টুলার মতোই। তবে এইখানে যে তোমার কানেকশনটা তৈরি করা হয় আর্টারি এবং ভেইনের, এটা মূলত করা হয় গোরটেক্স আর্টিফিশিয়াল এক প্রকার পাতলা মেমব্রেন অথবা গরুর ক্যারোটিড আর্টারি আছে না, গরুর যে ক্যারোটিড আর্টারি, এই গরুর ক্যারোটিড আর্টারি ব্যবহার করা হয় এই ধরনের ইন্টারনাল এবি গ্রাফটের। এবি গ্রাফট মানে তো আমরা জানি যে গ্রাফট মানে হলো কি বলে গ্রাফট, কিভাবে বলে, কোথাও একটা মিসিং জায়গাকে অন্য কিছু দিয়ে জোড়া দেওয়া হয়, যেটা এটাই হলো গ্রাফট। তো এইভাবে করা হয়। দ্য গ্রাফট ইজ রেডি ফর 2 উইকস আফটার ইনসারশন। তারপরে এখানে আর বলার তেমন কিছু নাই। এই যে এখান দেখো, এই যে এখান দিয়ে এখান দিয়ে একটু ইজিলি দেখা যাইতেছে। দেখো, আর্টারি এবং ভেইনের এই যে এটা হলো ভেইন আর এটা হলো আর্টারি। এই যে এবি ফিস্টুলা কি করা হয় ইন্টারনাল এবি ফিস্টুলাতে, এই আর্টারি এবং ভেইনের এই যে একটা জায়গায় সংযোগস্থল, এটাকে তোমার এখান দিয়ে তো দেখা যায় এই ব্লাডটা এভাবে এসে তোমার এখানে একটা নিডল দিয়ে দেওয়া হয়, উপরে আরেকটা নিডল দিয়ে দেওয়া হয়, দুই সাইড দিয়ে দুইটা নিডল দিয়ে দেওয়া হয়। ব্লাডটা যখন উপরের থেকে নিচের দিকে নামে, মানে তখন এখান দিয়ে যেই নিডলটা দিয়ে দেওয়া হয়, এই নিডলটা দিয়ে ব্লাডটা ইয়ে হয়ে যায়, কি বলে, ডায়ালাইজের মেশিনের সাথে গিয়ে ফিল্টার আউট হয়ে আবার এখানে এসে পড়ে। আরেকটা নিডলের মাধ্যমে এখান দিয়ে এসে হোল বডিতে সার্কুলেট হয়ে যায়। এইভাবে মূলত করা হয়। আর যেহেতু এই
ইন্টারনাল এভি ফিস্টুলা আমাদের স্কিনের ভিতরে থাকে, এই কারণে আমাদের এটাতে তোমার ইয়ের চান্স কম। কি বলে এটাকে, মানে ইনফেকশন, তারপরে তোমার ব্লিডিং, ক্লটিং, এগুলোর চান্স কম থাকে। এই যে দেখো, আর এভি ফিস্টুলা এই কানেকশনটা মূলত এখান দিয়ে করে দেওয়া হয়েছে। এইখান দিয়ে একটা ইয়ে দেওয়া থাকে, এই যে এই বরাবর একটা নিডেল থাকে, আবার এই বরাবর আরেকটা নিডেল থাকে। সরি, এই বরাবর একটা নিডেল থাকে, মানে একই তো, দুই সাইডে দুইটা নিডেল থাকে। এক সাইড দিয়ে ব্লাড আসে, আর এক সাইড দিয়ে ফ্রেশ ব্লাডটা আবার এখান দিয়ে চলে আসে। এই হলো মানে ইন্টারনাল এভি ফিস্টুলা। আর আরেকটা হলো দেখাইতেছি। আচ্ছা, গ্রাফট আর ইন্টারনাল এভি ফিস্টুলা একই কাছাকাছি টাইপের। আহামরি এখান থেকে তেমন আর কিছু জানার নাই। নার্সিং কেয়ারটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু আলাদাভাবে বলতেছি, একটু পরেই তো পাবো। তার ফিমোরাল অর সাবক্লাভিয়ান ক্যাথেটার, ফিমোরাল আর্টারি অথবা আমাদের ক্ল্যাভিকল আছে, এই যে এখানে যে সাবক্লাভিয়ান ক্যাথেটার আছে, এই সাবক্লাভিয়ান আর্টারি এখান দিয়ে করা হয়, লাইক টেসিউ ক্যাথ, পার্মা ক্যাথ এটসেট্রা, ইউজুয়ালি used for short term use in acute renal failure. Catheter may be left in place for up to 6 weeks. আমি এটা ব্যক্তিগতভাবে অনেস্টলি আমি দেখিনি, এই যে টেসিউ ক্যাথেটার সিডি লাইনের মতো, তাই না? দেখছো কেউ এই ফিমোরালে দেখছি ভাইয়া। ফিমোরালে দেখছো না? আমি অনেস্টলি আমি দেখিনি এটা। হ্যাঁ, ফিমোরালে ভাইয়া একটু আগে ইনজেকশন দিয়েছি আমি। ফিমোরাল আরে ক্যাথেটার। তাই তুমি ভালো বুঝবা। ইয়ে দেখছো, ইয়ে তকির এটা, এই যে ফিমোরাল ক্যাথেটার, আমি ফিমোরাল ক্যাথেটার দেখছি, বাট এইভাবে যে ইয়ে করে, মানে ডায়ালাইসিস করে, এটা আমি এইভাবে দেখিনি। আজকে আমি দেখলাম ফিমোরাল ডায়ালাইসিস ক্যাথেটার করা, ওইটা এবার ট্রাইচারান করা। একটা দিয়ে ইনজেকশন দিব আমরা, আর একটা হুম, ক্যাথেটারের জন্য আছে আরো দুই। এই যে ফিমোরাল ক্যাথেটার, এই ডায়ালাইজার, এটা হলো মূলত ফিল্টার আউট করে, মানে আনওয়ান্টেড সাবস্টেন্স গুলা। আচ্ছা, এরপর আসি হলো dialysis coil act as a semi-permeable membrane which divides the patient's blood and the dialysate. এই dialysis coil artery distill syndrome, এগুলো একটু পরে পাইতেছি। এই যে dialysis coil, বুঝলি, এটাই ডায়ালাইজারটাই মূলত ডায়ালাইসিস কয়েল। হ্যাঁ, ডায়ালাইজারটা যেটা। আচ্ছা, এবার আসি হলো নার্সিং কেয়ার। নার্সিং কেয়ার থেকে মূলত বেশি কোশ্চেন হয়। হ্যাঁ, এখানে ডায়ালাইসিস বলতে নার্সিং কেয়ারটা থেকে বেশি কোশ্চেনটা করা হয়। এক্সটার্নাল এভি শান্ট, অলরেডি আমরা এটা অলরেডি আমরা জেনে ফেলছি যে এভি শান্ট যেহেতু এক্সটার্নাল মানে কি বাইরে থেকে, এক্সটার্নাল এভি শান্ট মনিটর ফর ওয়ার্মথ হুইচ এনশিওর প্যাটেন্সি অফ দি শান্ট। মনিটর ফর ওয়ার্মথ মানে যেহেতু এক্সটার্নাল এভি শান্ট, আই মিন যেহেতু এটার যেই ডিভাইসটা থাকে এটা বাইরের দিকে দেখা যায়, এই জায়গাটাতে একটু গরম বা উষ্ণতা থাকে। এক্সটার্নাল এভি শান্ট এখানে মনিটর ফর ওয়ার্মথ হুইচ এনশিওর প্যাটেন্সি অফ দি শান্ট। আচ্ছা, শান্ট মিন সরে যাও, এটাতে বললাম যেই জায়গাটায় এই ফিস্টুলাটা করা, মানে কানেকশনটা দেওয়া হয় দুইটা আর্টারির, এই যে এই জায়গাটায়, আরেকবার একটু দেখা দিই ছবিটা, এই যে দেখো, এই জায়গাটাতে একটু গরম থাকে, এবং এটা কিন্তু গরম থাকাটা মানে হলো এটা কিন্তু ইনফেকশন না, গরম থাকাটা মানে হলো এই যেই ফ্লো অফ ব্লাডটা পেটেন্ট, আই মিন খুব ইজিলি ফ্লো হচ্ছে। তারপরে হলো চেঞ্জ দ্য স্টেরয়েড ড্রেসিং ওভার শান্ডেলি, এবং এইখানে যেই ইয়েটা কানেকশনটা থাকে এটার উপর একটা স্টেরয়েড গজ পিস দেওয়া থাকে, এবং এটা ডেইলি চেঞ্জ করতে হয়। ফিমোরাল সিভি লাইনে অথবা আমাদের কি বলে সাবক্লাভিয়ান সিভি লাইনেও কিন্তু এরকম একটা গজ পিস দেওয়া থাকে, ওটার উপরে ট্যাগারডাম দেওয়া থাকে, তাই না? এটা কিন্তু আমরা ডেইলি চেঞ্জ করি, এরকম এটা করতে হয় আর কি। Avoid using the arm for any procedures, yes, like BP injection etc. Very important. এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে লাইনটা, avoid using the arm for any procedures like blood pressure injection etc. কেন? কারণ এইখান এই এই ইয়েতে তোমার কি বলে, যে হাতে সিভি, সরি, যে হাতে তোমার এই কি বলে ফিস্টুলা দেওয়া হয়েছে,
এই হাতে ইনজেকশন দেওয়া যাবে না, কোনো ক্যানুলা তৈরি করা যাবে না, তারপরে তোমার ব্লাড প্রেশার মাপা যাবে না। এরকম আরেকটা কন্ডিশন সেম একই বলতে পারবা কেউ? এর আগেও বলছিলাম মৌখিকভাবে। আঁখি জানলে চুপ থাকো। বাকিরা বলতে পারবা? এরকম আরেকটা কন্ডিশন বলছিলাম মুখে। কোন কন্ডিশনে সেম এরকম কাজ করা যাবে না? যেই সাইডে কোনো কিছু হয়েছে ওই সাইডে কোন ইয়াতে করা যাবে না? পারবা কেউ? মাস্টেকটমি। বুঝছো? তোমরা কি আজকেই শুনলা? ইয়ে যারা আছো তৌকির কিংবা লাবণী, তৌকির নেই, সাদিয়া, লাবণী আজকেই জি শুনছো? ভাইয়া, আজকেই শুনছো এটা? এর আগে শোনো নাই? ভুলে গেছি। আচ্ছা আমি বলে দিই তাহলে আরেকবার যে তোমার যেই সাইডে ভাইয়া নো পিক বুঝি নাই নো পিক মানে কি? মানে ওই যে যেই হাতে থাকবে ওই হাতে নো পিক বলে আর কি আমাদের, আচ্ছা আচ্ছা, মানে কোনো পিক করা যাবে না। হ্যাঁ, নো পিক। ও আচ্ছা আচ্ছা, যেই সাইডে যেই হাতে তোমার এই ফিস্টুলা করা হবে, যেই সাইডে তোমার মাস্টেকটমি হবে, ওই সাইডে কখনো বিপি চেক করা যাবে না, ইনজেকশন দেওয়া যাবে না, তারপর স্যালাইন ক্যানুলা করা যাবে না। ঠিক আছে? মাস্টেকটমি তো সেম, মাথায় রেখো। যদি এখানে নাই, বাট মাস্টেকটমিও সেম, একই জিনিস, কাছাকাছি ছিল বলে দিলাম। ইম্পর্টেন্ট। অ্যাসেস ফর কালার চেঞ্জ অফ ব্লাড or absence of pulsation in tubing. Yes. যেই সাইডে তোমার এই শান্ট করা হয়েছে মানে এভি শান্ট কি বলি আর্ট্রিয়াল ভেনাস শান্ট করা হয়েছে, সেই সেই সাইডের তোমার কালার যদি চেঞ্জ হয় অথবা পালসেশন, এই যে আমাদের আটারে যে পালস চেক করি না, এই পালসেশন যদি কোনো পরিবর্তন আসে লাইক অ্যাবসেন্ট থাকে, এটা ইট ইজ কনসার্নিং। কেন? যদি পালসেশন না থাকে তাহলে এটা ক্লট ইন্ডিকেট করে। আই রিপিট, লিখে রাখতে পারো, যদি এই মানে ডায়ালাইসিসের জন্য যে এক্সটার্নাল এভিশন করা হয় এখানে যদি পালসেশন না থাকে তাহলে এটা ক্লট ইন্ডিকেট করে। আর যদি কালার চেঞ্জ হয়ে যায় তখন এটা তোমার কি বলে এক্সটার্নাল এভিশন রিজেকশন ইন্ডিকেট করতে পারে। হ্যাঁ, রিজেকশন, ইনফেকশন না? ইনফেকশন রিজেকশন এগুলো ইন্ডিকেট করে, মোস্টলি ইনফেকশন। আর এই জন্য যাতে তোমার এই ডায়ালাইসিসের সময় যাতে ক্লটিং না হয় এই জন্য থ্রোম্বোলাইটিক্স ব্যবহার করা হয়। তোমরা কোন থ্রোম্বোলাইটিক্স ব্যবহার করো? সাদিয়া? হ্যাঁ হেপারিন। হেপারিন? থ্রোম্বোলাইটিক্স না? আচ্ছা, মানে ওটা ব্লাড থিনারের জন্য হিসেবে কাজে লাগে এতে। হ্যাঁ ব্লাড থিনারের জন্য। হুম। এবার আসি হলো ইন্টারনাল এভি ফিস্টুলা বা গ্রাফট। এখানে কি করা, এখানে নার্সিং কনসিডারেশনটা কি? Auscultate for bruit and palpate for a thrill to ensure patency. Yes, very important শব্দ। Auscultate for bruit and palpate for a thrill to ensure patency. ব্রুইটা কি? ব্রুইটা হলো এই এই যে এবি ফিস্টুলাটা করা হয়েছে, এই যে এখানে যে ফিস্টুলাটা করা হয়েছে মানে আর্টারি এবং ভেইন যে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটায় তোমার ব্লাড যে যায় না, এখানে ব্লাড যাওয়ার সময় এক প্রকার সাউন্ড হয়। তোমরা এটা ভাই আজকাল করতে হয়, ওইটার নামই তো ব্রুই। ব্রুইস, হ্যাঁ ব্রুইস সাউন্ড। এই যখন ব্লাডটা ট্রান্সফার হয় ঠিক একই রকম ভাবে আমরা কোনো পাইপের ভিতর দিয়ে যদি পানি ফ্লো করি না, সেম একই রকম শব্দ হয়। কানে দিলে ওই পাইপটা সেম একই রকম শব্দ হয়। এই ব্লাড ফ্লো যখন হয় তখন যে সাউন্ডটা হয় এটাই হলো মূলত ব্রুইস সাউন্ড, এবং এটা অস্কাল্ট করে শুনতে হয়। এবং আরেকটা জিনিস হলো থ্রিল, অস্কাল্টেড ফর ব্রুই অ্যান্ড প্যালপেট ফর এ থ্রিল টু এনশিওর প্যাটেন্সি। আর থ্রিলটা হলো
এই যে ব্লাড যে যখন ফ্লো অফ ব্লাড, এই ফ্লো অফ ব্লাডের ফলে ভাইব্রেশন হয়, এই জায়গাটা একটা ভাইব্রেশন হয়, সেটা হলো থ্রিল। আর ব্লাড ফ্লোর সময় যে সাউন্ডটা হয় সেটা হলো ব্রুই সাউন্ড। আর যে ভাইব্রেশনটা হয় সেটাকে বলা হয় থ্রিল। এই ব্রুই এবং থ্রিল, এইটা এই ইয়েটা মানে ফিস্টুলাটা যে এখনো ভালো আছে বা পেটেন্ট আছে এটা ইন্ডিকেট করে। আর ব্রুইজ সাউন্ড আমরা কিভাবে চেক করি বলতে পারবা? স্টেথোস্কোপ দিয়ে ভাইয়া। স্টেথোস্কোপের কি দিয়ে? ইয়ারপিস দিয়ে? না ভাইয়া। কি দিয়ে? লাবণী, পারবা? আখি, পারবা না কেউই? এর আগে মারমার সাউন্ড আমরা কিভাবে, হার্টের মারমার সাউন্ড আমরা কিভাবে চেক করি? কার্ডিওভাস্কুলার তো শেষ, মাশাআল্লাহ। হুম। এই তোমাদের কি অবস্থা? তোমরা কোনো সাউন্ড করতেছো না কেন? ভাইয়া, আপনার কোনো সাউন্ড শুনি না। কিসের আমার সাউন্ড শুনলাম? আমি তো জিজ্ঞাসা করছি। বলো তো। আপনার কথা আসতেছে না। এখন শুনতে পাও লাবণী? আখি, হ্যাঁ, এখন আসছি। বললাম আমরা ভাইয়া যে সাউন্ড চলে গেছিল। আমরা যে হার্টের মারমার সাউন্ড চেক করি, স্টেথোস্কোপের কি কোনটা দিয়ে চেক করি? বলছিলাম হার্টের মারমার সাউন্ড লো পিচ সাউন্ড, তাই না? লো পিচ সাউন্ড গুলাকে আমরা কিভাবে শুনি? ডায়াগ্রাম। কিসের ডায়াগ্রাম? বেল, ডায়াফ্রাম, ইয়ের কি বলে, হ্যাঁ ভাই, ডায়াগ্রাম। ডায়াফ্রাম দিয়ে আমরা শুনি না, আমরা শুনি হলো বেল, বেল দিয়ে। ডায়াফ্রামের পিছনের যেই গোল, এটাকে বলা হয় বেল। এই বেল দিয়ে এই ব্রুই সাউন্ড, থ্রিল এগুলো অনুভব, ব্রুইস শুনতে হয় হলো বেল দিয়ে। হার্টের মারমার সাউন্ডটা এই বেল দিয়ে শুনতে হয়। ঠিক আছে, মাথায় থাকে যেন, এটাও কোশ্চেন আসছে, এই জন্য বলে দিলাম। তারপরে রিপোর্ট ব্লিডিং, স্কিন ডিসকালারেশন, ড্রেনেজ এন্ড প্রোলংড এডেমা। ইয়েস, কোনো ব্লিডিং হইলে রিপোর্ট করতে হবে। স্কিন যদি কালার চেঞ্জ হয়, কোনো ড্রেনেজ হয়, ড্রেনেজ, ডিসকালারেশন এবং প্রোলংড এডেমা, এগুলো সবই কিন্তু ওই ফিস্টুলা রিজেকশন ইন্ডিকেট করে। হ্যাঁ, রিপোর্ট নামনেস অর টিংলিং, ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেনে পাওয়া গেছে। রিপোর্ট নামনেস অর টিংলিং, এটা যদি হয়, এটা নিউরোমাস্কুলার ড্যামেজ ইন্ডিকেট করে। ঠিক আছে, ভাইয়া, যদি ওইটা কি আঙ্গুল দিয়ে পালপেট করলে ওই যে থ্রিলটা পাওয়া যায়? হ্যাঁ, আঙ্গুল দিয়ে প্যালপেট করলে থ্রিল মানে কি, ভাইব্রেটিং একটা আওয়াজ হয় এই জায়গায়। হ্যাঁ, মানে ভাইব্রেট করতেছে, যে ব্লাড হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। আর যে সাউন্ডটা শোনা যায় সেটাও করা হয় হলো তোমার বেল দিয়ে। তোমরা কি এগুলো করো না, হসপিটালে করো? করতে হয়। জি ভাইয়া, করি তো। হ্যাঁ, এটা নেক্সট টাইম করে দেখবা, তাহলে আরো বেশি ইজি হবে, আরো বেশি কি বলে ভালো বুঝতে পারবা, এবং ইনফরমেশন আরেকজনকে শিখায়ও, এতে উপকার হয়। উপকারটা হয় কি, তুমি যেটা শিখছো ওটা ডিপ আরো ভালোভাবে বুঝতে পারবা, ভালোভাবে শিখা হয়। এরপরে হলো যেটা বলতে চাচ্ছিলাম, রিপোর্ট নামনেস অর টিংলিং। এই রিপোর্ট নামনেস অথবা টিংলিং, এটা কিন্তু নিউরোমাস্কুলার ড্যামেজ ইন্ডিকেট করে। যেই জায়গায় এই ফিস্টুলাটা করা হয়েছে ওই জায়গাটার নার্ভ ড্যামেজ ইন্ডিকেট করে, মাসেল এবং নার্ভ ড্যামেজ হয়েছে এটা ইন্ডিকেট করে, যদি ঝিনঝিন করে ওই জায়গাটা। ঠিক আছে, তারপরে হলো অ্যাভয়েড স্লিপিং অন দ্যাট সাইড। ইয়েস, যেই সাইডে এটা করেছে সেই সাইডে শোয়া যাবে না। হ্যাঁ, আরেকটা জিনিস আমি একটু বলি। আচ্ছা, এই যে সার্জারিটা হয়েছে, তো একটা মাইনর সার্জারি, তাই না? এটার জন্য আহামরি, এই যে একটা সার্জারি হয়েছে, এইখানে সামান্য একটু কি ফুলবে না? এই সার্জারির পরে একটু কি ফুলবে না? কি মনে হয়? তোমাদের কি মতামত? এই যে স্টিচ সামান্য একটু কি কাটাছেঁড়া বললেন আপনি? বললাম, এই যে তোমার এখানে যে একটা ফিস্টুলা করছে, হ্যাঁ, এই ফিস্টুলা করার পরে এই যে একটু কাটাছেঁড়া হয়েছে, একটু স্টিচ দিছে, এই জায়গাটা একটু কারেকশন করছে, হ্যাঁ, এর ফলে কি সামান্য একটু কি ফুলা উচিত না?
এটা কি নরমাল মনে হয়? কি ভাইয়া? অবশ্যই। টেম্পোরারি এডেমা ইজ এক্সপেক্টেড আফটার এবি ফিস্টুলা। টেম্পোরারি এডেমা ইজ expected, but edema over 2 weeks indicate venous hypertension. বুঝছো? এইখানে যেই এডেমাটা হয় এটা খুবই এক্সপেক্টেড এডেমা। কারণ এখানে একটা সার্জারি হয়েছে মাইনর, এটা কি একটু ফুলবে, এটা খুবই ব্যথা করবে, এটা স্বাভাবিক। বাট এটা নট, ইট শুড নট বি মোর দ্যান 2 weeks। যদি 2 সপ্তাহ বেশি এখানে ফুলে থাকে, মানে কি বলে এডেমা থাকে, তবে সেটা ভেনাস হাইপারটেনশন ইন্ডিকেট করে। ভেনের দিকে প্রচুর পরিমাণ ব্লাড প্রেশার বেড়ে গেছে, মানে ওই অঞ্চলটাতে ব্লাড প্রেশার বেড়ে গেছে। এবং এটা যদি হয় তাহলে ওই তোমার কি বলে ফিস্টুলাটাকে রিজেক্ট করে দিতে পারে, বা ফিস্টুলা ফেল করতে পারে, ফিস্টুলাটা মানে কি বলে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই এডেমাটা অবশ্যই যেন ইট শুড নট বি মোর দ্যান 2 weeks। আমি জিনিসটা আবারও বলি, শোনো। টেম্পোরারি এডেমা ইজ এক্সপেক্টেড আফটার atriovenous fistula, but edema should not exceed more than 2 weeks। যদি 2 সপ্তাহ বেশি হয় তবে ভেনাস হাইপারটেনশন ইন্ডিকেট করে। এবং এটা এটা যদি হয়, যদি 2 সপ্তাহ বেশি তোমার ইয়ে হয়, মানে এডেমা থাকে, তবে সার্জারির মাধ্যমে এটা আবার ঠিক করে ফেলতে হয়, নাহলে কিন্তু পুরো টোটাল ফিস্টুলা বাদ করে দিবে। কোশ্চেন: স্কুইজিং এ সফট বল মে হেল্প টু স্ট্রেংথেন দ্য আর্ম। এই জন্য রাবার বল পেশেন্টকে দেওয়া হয় যাতে করে ওই জায়গার মাসেলগুলা মানে টাইট, মানে স্ট্রং হয়। অ্যাভয়েড হ্যাঁ, রেস্ট্রিকটিভ 1 মিনিট আছে। চলো আমরা একটু হ্যাঁ, অফ তাহলে হয়ে যাচ্ছে। ব্রেক নিচ্ছি, 10 মিনিট একটা ব্রেক, 10 মিনিট।